কাছ থেকে সবসময় আপনার নতুন কিছু না কিছু শেখার থাকে। আপনাদেরকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি যে আমরা বন নিয়ে অনেক কথা বলি, আমরা নদী নিয়ে অনেক কথা বলি, কিন্তু হাওর নিয়ে কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষ কথা বলে না। হাওরটা বাংলাদেশের এমন একটা প্রতিবেশ ব্যবস্থা যেটা বাংলাদেশে ছাড়া আসলে পৃথিবীর আর কোথাও নেই। আপনি যদি এখনই ইন্টারনেটটা সার্চ করেন তাহলে আপনি দেখবেন যে হাওর প্রতিবেশ ব্যবস্থাকে বর্ণনা দেওয়া হচ্ছে বাংলাদেশের একটা প্রতিবেশ ব্যবস্থা হিসেবে। আপনি একটা সার্চ দেন, দেখবেন বাংলাদেশে ছাড়া ওয়েস্ট বেঙ্গলে কিছু কিছু হাওর আছে, কিন্তু ওইগুলো এত বড় না। এটাকে বাংলাদেশেরই একটা ইকোসিস্টেম হিসাবে হচ্ছে। যে সমস্যাগুলো সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয় নাই আমি তা বলবো না। একটা উদ্যোগ দিলে ওটার মধ্যে ভুল ভ্রান্তি থাকে, পরের বছর সেটাকে আবার সংশোধন করা, এই সংশোধনের কাজটা আসলে হাওরকে নিয়ে আর কখনো হয় না। আপনারা যারা নাহিদ সাহেব বলছিলেন যদি হাওরের মানুষ, আমিও তো হাওরের মানুষ, আমিও তো হবিগঞ্জের মানুষ, কাজে হাওরের কথা যখন বলেন এটা আমার আবেগে একটা বড় নাড়া দেয়। কিন্তু হাওরটাকে যারা দেখেননি, আমি যখন এই দায়িত্বে আসার আগে বিশ্ববিদ্যালয়ে পড়াতাম এবং আবারও ইনশাআল্লাহ পড়াবো, আমি বাচ্চাদের কাছে স্টুডেন্টদের কাছে এটাকে এক্সপ্লেইন করতাম হাওরটাকে এইভাবে। এটা হচ্ছে মিঠা পানির সমুদ্র। এই মিঠা পানির সমুদ্রটা যখন আপনি বর্ষার আগে দেখবেন এখানে সবুজ বোরো ধান হচ্ছে, বোরো ধান কাটবার 1 সপ্তাহের মধ্যেই দেখবেন এটা পানিতে ছেয়ে গেছে, আবার পানি নামবার 1 সপ্তাহের মধ্যে আবার দেখবেন ওইখানে আবার ধান রোপণ করা হয়েছে। এইরকম ইউনিক ইকোসিস্টেম আসলে তো পৃথিবীতেই বিরল, যেটা প্রথমেই বললাম। আমি এইখানে আমার আলোচনাটা সীমাবদ্ধ করি। অনেক দিনের সমস্যা যখন গাঢ় হয়ে যায় তখন এটা সমস্যা সমাধান করা সম্ভব হয়ে ওঠে, কিন্তু কাজগুলো শুরু করা যায়। যেহেতু সব সমস্যারই সমাধান আছে, আমি কয়েকটা দলিলের কথা এখানে আপনাদেরকে বলবো। 4টা নীতিগত দলিল। একটা হচ্ছে হাওর মাস্টার প্ল্যান। এই কাজটা শুরু হয়েছিল 2023 সালে এবং সাম্প্রতিক সময়ে এই মাস্টার প্ল্যানের খসড়াটা সরকারের পক্ষ থেকে চূড়ান্ত করেছে। তো বুঝতেই পারছেন যেটা আমি দায়িত্ব নেওয়ার আগে এটার কাজ শুরু হয়েছে। আমরা একটা দিনব্যাপী কর্মশালা করেছি। সেই কর্মশালার পরে যে অভিমতগুলো পাওয়া গেছে সেই অভিমতগুলো এই মাস্টার প্ল্যানে সন্নিবেশ করা হচ্ছে, প্রয়োজনে সংশোধনও করা হচ্ছে। এইটা তারপরে আমরা ওয়েবসাইটে দিয়ে দেব। তো আপনাদের কাছে আমার প্রথম আর্জি থাকবে যে এই মাস্টার প্ল্যানটা চাইলে আপনারা এখনই সংগ্রহ করতে পারেন, সংশোধিতটাও করে দিতে পারেন। এখনই এটা কালেক্ট করে নিয়ে আপনাদের যা মতামত এটা আপনারা দয়া করে পাঠিয়ে দেবেন। দ্বিতীয় কথা হচ্ছে হাওরে কখন বাঁধ নির্মাণ করা হবে, কিভাবে স্থানীয় উপকারভোগী ঠিক করা হবে, কাদেরকে সেই কাজে অংশগ্রহণ করাতে হবে। আপনারা প্রায় সময় রিপোর্ট করেন অক্টোবরের 15 তারিখের মধ্যে অ্যাসেসমেন্ট হওয়ার কথা থাকলেও অ্যাসেসমেন্ট শেষ হয় নাই। আসলে এই যে নীতিটা আছে সরকারের, এই যে গাইডলাইনটা আছে যে কখন এই কাজটা হবে, এইখানেই কিছু গ্যাপ এরকম আছে, আমি ভুল বলবো না, গ্যাপ এরকম আছে যার কারণে মনে হয় যে কেন শুরু করলো না। কিন্তু আসলে বলেন তো আপনারা যারা হাওর এলাকার মানুষ, হাওরে কি 15 অক্টোবরের মধ্যে পানি নামে? তাহলে কেমন করে 15 অক্টোবরের মধ্যে অ্যাসেসমেন্টের কাজটা শুরু করবে? এটা আসলে 15 অক্টোবর দিয়ে রাখা হয়েছে এই জন্য যে কোনো সময় যদি আগে পানি নেমে যায় কাজটায় যেন কোনো বিলম্ব না হয়। যখন আমি আগে পত্রিকায় পড়তাম যে কাজ এখনো শুরু হয়নি, এবার যখন নিজে বাস্তবতাটা দেখলাম যে 15 অক্টোবর আসলে কাজ শুরু করা সম্ভব না, কাছে ওখানে পানিটা নামে না। সেজন্য এই যে নির্দেশিকাটা আছে এটাও আমরা সংশোধনের কাজে হাত দিচ্ছি। আরেকটা কারণে হাত দিচ্ছি, কয়েকটা জিনিস আমাদের কাছে স্পষ্ট। একটা হচ্ছে যে হাওরে যখন বাঁধগুলো নির্মাণ করা হয়, ওই বাঁধ নির্মাণে কিন্তু আসলে দরিদ্র জনগোষ্ঠীর অংশগ্রহণটা মেজরিটি থাকে না। তার কারণ হিসেবে আমি বিষয়টির কারণটা কি, কারণটা বলা হলো যে অনেক সময় হাওরে বাঁধটা নিতে হয় এমন কারো জমির উপর দিয়ে যে তাকে আপনি ওই কাজে অন্তর্ভুক্ত হয়, এখানকার টাকাটা পাওয়ার উচিত তারাই যেন অংশগ্রহণ করতে পারে। তো সেটা 50-50 হবে
নাকি 70-30 হবে সেটা আমরা এখনো চিন্তা করছি, আর সময়টাও আমরা ওইভাবে ব্যাখ্যাটা দিয়ে রাখবো। আরেকটা হচ্ছে যে এবার যখন হাওড়ের বাঁধগুলো হয় তখন কিন্তু আমি স্থানীয় পর্যায় থেকে বিভিন্ন জায়গায় কয়েকজনকে সরকারের সাথে ট্যাগ করে দিয়েছিলাম যে ওরা মনিটর করবে। এক পর্যায়ে দেখা গেল এমব্যাঙ্কমেন্ট গুলো করার ক্ষেত্রে মাটি পাওয়া যাচ্ছে না, কারণ মাটি কোথা থেকে আনে, মাটি আনে ওই যে কাবিটার ভিতরে অন্তর্ভুক্ত তার জমি থেকে তুলে নেয়। তো কৃষি জমি থেকে মাটি তুলে নিয়ে যদি আমি হাওড়ের বাঁধ করি তাহলে আমার লাভটা কি হলো? আমার তো কৃষির জন্যই এই বাঁধটা করা, সেটাও আটকানো হলো। পার্শ্ববর্তী নদীর থেকে বা জলাশয়